অনলাইনে যুক্ত করে আলোচনায় যুক্ত হব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, যিনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কাজ করছেন। জনাব শামীম কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আলোচনার এই বিরতির পর আমরা যে বিষয়ে আসতে চাই আপনার কাছে, আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ সময় কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত প্রায় ৭৯%, আমরা বলুন যদি ১০০ ভাগ ধরি আমরা, তার ৭৯%ই ভারতের সাথে। তো ভারতের মতো একটি প্রভাবশালী দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বা যে ধরনের পরিস্থিতি আমরা এখন দেখছি, বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সেসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর অন্য কোনো ধরনের মানে কি বলবো আমি এটাকে, শব্দের বাংলা হচ্ছে এরকম অন্য কোনো ধরনের প্রস্তুতি বা পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে নেয়ার কোনো ধরনের আশঙ্কা আপনার মধ্যে আছে? ধন্যবাদ ৭১ টিভিকে, ধন্যবাদ আজকের সহ আলোচক বৃন্দ এবং ৭১ টিভির দর্শক শ্রোতা মন্ডলীকে। আপনি যে প্রশ্নটি করেছেন, এটার যদি আমি খুব সংক্ষেপে বলি, এটা এটা ধারাবাহিকভাবে ভারত স্বাধীনতার পরে বাংলাদেশের প্রতি যে আচরণটা করার সেটাই করে যাচ্ছে। এখন দেখুন, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত, প্রত্যেকটা বিপ্লবের কিছু প্রতি বিপ্লব থাকে, মানে এই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ধরনের পন্থা মানে পদ্ধতি আবিষ্কার করা হয় বা প্রয়োগ করা হয়। এখানে এটা ব্যতিক্রম কিছু নয়। আমরা প্রথমে দেখলাম যে কখনো আনসার লীগের মাধ্যমে, আনসারের মাধ্যমে কোনো সময় অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা চালকদের মাধ্যমে, কোনো সময় গার্মেন্টস এর মাধ্যমে, কোনো সময় স্কোরের মাধ্যমে। সো এটা একটা ধারাবাহিক ভাবে, আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছি না। এখন যে প্রশ্নটা হলো যে দেখুন, ভারতের সাথে আমাদের যে প্রতিবেশী, তিন দিক থেকে আমরা আবেষ্টিত ভারতের সাথে, সেখানে ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে স্বাধীনতার পরে যে আচরণটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি। ভারত মূলত চাণক্য নীতি থেকে বের হয়ে আসতে পারে না। অর্থশাস্ত্র যে লিখেছেন চাণক্য, সেই চাণক্যর যে পলিসি, সেটার একটা মূল মানে যদি জিস্ট বলি তাহলে কিপ দ্য নেইবারস ইন ডিস্টারবেন্স। তো ভারতের সাথে প্রতিবেশীর কোনো দেশেরই সম্পর্ক ভালো নয় এবং একমাত্র বাংলাদেশের সাথেই তার সম্পর্ক ভালো আছে। এই ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন, এখন কিন্তু এই সম্পর্কটা একেবারেই তলানিতে। এর জন্য এতক্ষণ আমরা দুইজন আলোচকের যে বক্তব্য শুনলাম যে ভারতের নেতিবাদ, এটা শুধু ভারতের উপর দায় চাপালে হবে না। স্বাধীনতাত্তর বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায় আছে। ঢিল মারলে যে পাটকেল খেতে হয়, এটা আমরা কখনো বুঝতে দেইনি। সুতরাং খুবই অবশ্যম্ভাবী ভাবে ভারত যে আচরণটা করার সেটাই করছে। দেখুন, আপনি খ্রিস্টপূর্ব ৩০০ থেকে ৪০০ শতকের দিকে আপনার পেলোপনেশিয়া একটা যুদ্ধ হয়েছিল গ্রিসে, প্রায় ২৭ বছর ব্যাপী। তো সেখানে থুসিডাইডস নামে একজন ঐতিহাসিক দার্শনিক, উনি বলেছিলেন যে অধিকার শুধুমাত্র যাদের শক্তি আছে তাদের মধ্যে। দ্যাট মিনস মানে রাইট অ্যাজ দ্য ওয়ার্ল্ড গোজ ইন বিটুইন দ্য ইকুয়ালস, while the stronger do what they can and weaker suffer what they must। তার মানে শুধুমাত্র অধিকার যাদের ক্ষমতা আছে তাদের মধ্যে, এ বাদে যার শক্তি আছে সে যা খুশি তাই করবে এবং যার শক্তি নাই তার যতটা ভোগান্তি হয় তাই হবে। এক্স্যাক্টলি এই ঘটনাটা এখানে ঘটেছে। এখন দেখুন, স্বাধীনতাত্তর বাংলাদেশে গত ৫৩ বছরে ভারতের সাথে আমাদের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক, আমি কয়েকটা মাইলস্টোন বা বড় বাঁকের কথা যদি বলি, ইন্দিরা মুজিব চুক্তি, গঙ্গা চুক্তি, গঙ্গা পানি চুক্তি, তারপরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, তারপরে আমাদের সমুদ্রে যে বিজয় হলো ইত্যাদি, এই ৪-৫টা বড় ধরনের চুক্তি হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যখন চুক্তি হয় তখন ৯০ ভাগ সুবিধা পায় ভারত, ১০ ভাগ পাই আমরা। আপনি চিন্তা করুন, যদি আমি একটা একটা করে আপনাকে বলি তাহলে প্রত্যেকটা জায়গায় কিভাবে এটা আমাদের উপরে এক ধরনের অন্যায্য আচরণ করেছে, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারি না। জনাব শামীম কামাল, আমি আপনার কাছে আলোচনাটা নিয়ে আসতে চাই এই জায়গায়, যে যেটি প্রশ্ন ছিল এবং এই বিরতির আগে এখানে এই টেবিলে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার কিন্তু আপনি তো চাইলেই আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না, বা আপনাকেও পরিবর্তন করতে পারবেন না আপনার প্রতিবেশী দেশ।
সেক্ষেত্রে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক, বিশেষ করে সেই সম্পর্ক কি বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের হবে, নাকি বাংলাদেশের বিশেষ একটি দল বা তাদের যারা পালিয়ে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তাদেরকে পুনর্বাসনের জন্য এটি করা হচ্ছে? এরকম একটি বিষয় এখন আসলে নানানভাবে ভারতীয় গণমাধ্যমে যেমন আমাদের দেশের ঘটনা প্রবাহ ভুলভাবে বা উল্টোভাবে উপস্থাপন আমরা যদি বলি সেটিই করছে, এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক একই সুরে কথা বলছেন। হাজার বছর পরে ঘুম থেকে উঠে দেখবো ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীকে চেঞ্জ করা যাবে না, কিন্তু প্রতিবেশীর অ্যাটিটিউড কিন্তু চেঞ্জ করানো যায়। এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে রেসপন্স করেন। আমরা এতদিন পর্যন্ত জাতীয় স্বার্থ কি নির্বিকার ভাবে অন্ধের মতো আমরা তুলে দিয়েছি তাদের হাতে, তার মানে ভুরি ভুরি প্রমাণ আছে। কিন্তু সর্বশেষ যে ঘটনাটা ঘটলো আপনার ইসকন কেন্দ্রিক যে বিষয়টা, সেক্ষেত্রে ভারতের জনগণ ভারতের মিডিয়ার সাথে একই সুরে আপনার গান গেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তবে আজকে এইবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করলাম, এই সর্বপ্রথম বোধহয় স্বাধীনতার পরে বাংলাদেশ খুব কুইকলি সাথে সাথে দুইটা প্রেস নোট দিয়েছে, যেটা মূলত প্রতিবাদমূলক। আজকে সিএনএন নিউজ 18 কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে আপনার প্রেস নোট দিয়েছেন, তাতে যদি 3-4টা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলি, এক হলো বাংলাদেশি সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের, এটা স্পষ্ট। ইসকনকে, যদিও ইসকন অনেক দেশে নিষিদ্ধ আউটফিট, কিন্তু বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। তৃতীয়ত হলো ইসকনের যে বহিষ্কৃত নেতা, তারা দাবি করছে চিন্ময় দাস ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। এখন সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেছে কিনা এটা মহামান্য আদালত এটা বিচার বিশ্লেষণ করে তার, বাংলাদেশে অনেক বড় বড় ইসলামিক দলের মামুনুল হকের মতো নেতাকেও কিন্তু তার বিচারে কাঠ করে তার করা হচ্ছে। তাহলে এখানে ইসকনের হোক নেতা হোক অথবা বহিষ্কৃত, তাকে কেন আনা যাবে না? তবে ভারতের মিডিয়া এবং ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর মতো মানুষ, এরা তাওয়া গরম করার রাজনীতি করে, তারা যে করছে এটা অত্যন্ত একটা শিষ্টাচার বহির্ভূত এবং অন্যায্য আচরণ। তবে খুবই আনন্দের বিষয় আমি আজকে খেয়াল করলাম, আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে, ভারতের এস জয়শঙ্কর যে প্রেস নোট দিয়েছেন বা পার্লামেন্টকে জানিয়েছে, তাতে তারা বলেছে যে ভারতে বাংলাদেশি প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশে। এই প্রথম কিন্তু তারা বললো। এর কারণটা কি? এই যে পরপর আমরা দুটা প্রতিবাদ স্বরূপ প্রেস নোট দিয়েছি, এটা কিন্তু তারই হচ্ছে একটা সঠিক একটা মানে একটা লাইনের কথা। এতদিন কিন্তু বেলাইনে চলেছে, কারণ আমরা কোনো সময় প্রতিবাদ করতে পারিনি। এখন দেখুন এই পরিস্থিতির পরে 5ই অগস্টের এই শেখ হাসিনার পতনের পরে মানুষের পারসেপশনটা কি হচ্ছে, যে আওয়ামী লীগ এবং পতিত সরকারকে, শেখ হাসিনাকে ভারতই হারবার করছে, ভারতই তাদের অভিভাবক, এরকম একটা পারসেপশন বাংলাদেশের সাধারণ মানুষের তৈরি হয়েছে। এখন উনি আজকে আশ্রয় নিয়েছেন ভারতে, এখন তার কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না। সবকিছুই ঠিক আছে, আমি এটাকে দোষের কিছু মনে করি না যে তাকে মানে আশ্রয় দিয়ে ভুল করেছে ভারত, কিন্তু কথা হলো যে বাংলাদেশ তাদের সবচেয়ে বড় মার্কেট, তাদেরকে বুঝতে হবে বাংলাদেশে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে ভারতের দ্বিতীয় কোনো বিকল্প থাকবে না। কিন্তু আমরা নিশ্চয়ই জনাব শামীম কামাল, আপনার অনেক অভিজ্ঞতা আছে, বাংলাদেশ ভারত শুধু নয়, আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, বৈদেশিক বিভিন্ন দেশের নানান হস্তক্ষেপ বিষয়ে আপনার অনেক কৌশল আপনি প্রণয়ন করেছেন সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায়। সেসব বিষয়ে আমরা পরবর্তী অন্য কোনো সময়, অন্য কোনো দিন আরও বিস্তারিত আপনার কাছ থেকে আমরা শুনবো, আলোচনা করব। আজ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্বে, যে আপনি অনেক দূরে থেকে, অর্থাৎ রংপুরে থাকা অবস্থা আপনি আমাদের ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে